আমার বিয়ের আসরে আমার সামনেই আমার হবু স্বামী তার প্রাক্তন প্রেমিকার হাত ধরে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে আমার কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত আমি তা ভেবে উঠতে পারছি না। শরীরটা অসাড় হয়ে আসতেই শরীরের ভার ছেড়ে দিলাম চেয়ারের ওপরে। শরীরে যেন বিন্দুমাত্র শক্তি আমার অবশিষ্ট নেই। চোখের পাপড়িগুলো ইতিমধ্যে ভিজে উঠছে, তা বেশ টের পাচ্ছি। হয়তো এত সাধনার পরে পাওয়া প্রিয় মানুষটিকে পেয়েও হারানোর যন্ত্রণায় হঠাৎ কানে এলো বড় আব্বুর গর্জন। আবির, এমন অসভ্যতমর কারণ কি? লীনা এখানে কি করছে? বড় আব্বুর গম্ভীর রাগী স্বরে আবির ভাইয়া ছেড়ে দিলেন তার প্রাক্তনের হাত। আব্বু, আমি আর লীনা একে অপরকে ভালোবাসি। আমাদের মাঝে কিছু ভুল বোঝাবুঝি হওয়ায় আমি বিয়েতে মত দিয়েছিলাম, কিন্তু লীনার গর্ভে আমার সন্তান। আমি চাইলেও পারবো না তার থেকে দূরে সরে আসতে। কথাটা যেন সবার মাথায় বাজ ফেললো। কেউ যেন এমনটা কল্পনাও করেনি। আমি ধীর কণ্ঠে আমার পাশে দাঁড়ানো আমার কাজিন হিমানিকে উদ্দেশ্য করে বললাম, বোন, আমাকে একটু কষ্ট করে আমার রুম অবধি রেখে আসবি? হিমানি বিনা বাক্য ব্যয় করে আবিরের দিকে ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করেই আমাকে নিয়ে উঠে দাঁড়ালো। রুমে প্রবেশ করেই দরজা লাগিয়ে দিয়ে দরজার সাথে ঠেসে বসে পড়লাম। নিচ থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজও একসময় কমে আসলো। হয়তো সবাই রাজি হয়ে গেছে, হবেও না কেন? বংশের বড় ছেলে, আর মেয়েটাও তো আমার একমাত্র ফুপির। 3 ভাইয়ের জান, তার একমাত্র মেয়েকে আর যাই হোক কষ্টে দেখতে পারবে না কেউ। তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল ঠোঁটের ভাঁজে। হাতের টানে ঘোমটা খুলে ঢুকে পড়লাম শাওয়ার নিতে। এতক্ষণ যার কথা শুনলেন সে হলো আদ্রিতা খান। আজ তার বিয়ে ছিল। বিয়েটা পরিবার ঠিক করলেও আদ্রিতা অনেক আগে থেকেই আবিরকে পছন্দ করত, কিন্তু সে কখনো তা প্রকাশ করেনি। কারণ আবির তার ফুফাতো বোন লীনাকে পছন্দ করত। কিন্তু তাদের ব্রেকআপ আর পরিবারের এমন সিদ্ধান্ত, আবিরের হ্যাঁ বলা, সব মিলিয়ে আদ্রিতা ভেবেই নিয়েছিল হয়তো নিয়তির বেড়া জালে আবির এবার তার হবে। আদ্রিতা মূলত জয়েন্ট ফ্যামিলিতেই থাকে। আদ্রিতার বাবারা 3 ভাই 1 বোন, নাহিদ খান, নাজমুল খান, নাজির খান, আর তাদের একমাত্র বোন নাজিনা আহমেদ। 3 ভাইয়ের মধ্যে বড় হলো নাজমুল খান, তারপর আদ্রিতার বাবা নাহিদ খান, আর ছোট হলেন নাজির খান, আর সবার ছোট নাজিনা খান। নাজমুল খানের 2 ছেলে মেয়ে, আবির খান আর হিমানি খান। হিমানি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, আর আবির পড়াশোনা শেষ করে এবার বাবার ব্যবসায় যোগ দিয়েছে। নাহিদ খানের একটাই মেয়ে আদ্রিতা খান। আদ্রিতা বর্তমানে অনার্স প্রথম বর্ষে, আর নাজির খানের এক ছেলে, সে ক্লাস 8-এ পড়ে, হিমাদ্র খান। আর আদ্রিতার ফুপির এক মেয়ে লীনা, সেও এবার অনার্সের প্রথম বর্ষে। এলোকেশ ছড়িয়ে এলোমেলো হয়ে বসে পড়ল বিছানায়। পাশে থাকা ড্রয়ার থেকে ঘুমের ওষুধ 2টা হাতে নিয়ে পানি দিয়ে গিলে ফেলল, কারণ সে জানে একটু পরেই তার বাবা মা তার দরজার কাছে এসে হাজির হবে। আদ্রিতা এই মুহূর্তে চাচ্ছে না তাদেরকে ফেস করতে, কারণ সে জানে আদ্রিতার বাবা কতটা বোন পাগল, আর নিজের মেয়ের থেকে বোনকে বেশি ভালোবাসে সেটাও তার অজানা নয়। কিন্তু সে জানে না তার জীবনের নতুন ঝড় সম্বন্ধে। ঘুমের ওষুধের এফেক্টে আদ্রিতার ঘুম ভাঙতে ভাঙতে 11টা বেজে গেল। ঘুমের চোখে ফ্রেশ হয়ে নিচে নামতেই চোখ পড়ল নব দম্পতির দিকে আর বাকিদের হাস্যোজ্জ্বল মুখের দিকে। আদ্রিতার ভিতর থেকে বেরিয়ে এলো তপ্ত দীর্ঘশ্বাস। ধীর পায়ে হেঁটে ডাইনিং টেবিলে বসতে গেলেই কেউ একজন তার হাত ধরে টেনে সামনে দাঁড় করিয়ে সজোরে থাপ্পড় বসিয়ে দিল। আদ্রিতার সামনে তাকাতেই অবাক হয়ে যায়। স্বয়ং তার জন্মদাত্রী মা দাঁড়িয়ে আছে, চোখে মুখে ঘৃণা, রাগ স্পষ্ট। আদ্রিতা কিছু বলার আগেই আদ্রিতার মা পুনরায় আদ্রিতার গালে থাপ্পড় মেরে দিলেন। আদ্রিতা হতদম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আদ্রিতার কানে এলো তার মায়ের কর্কশ বাণী, কেমন নির্লজ্জ মেয়ে তুই, হ্যাঁ? লজ্জা করলো না আমাদের মাথা নিচু করতে? কিভাবে পারলি আমাদের সম্মান ডোবাতে? ছি, তোর মতো মেয়ে থাকার চেয়ে আমি নিঃসন্তানই ভালো ছিল। মরে যেতে পারলি না? আদ্রিতা কিছু না বুঝেই তাকিয়ে রয়েছে। তার কিছুক্ষণের মাঝেই তিনি নিজের ফোন বের করে তার দিকে ধরলেন। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই তার চোখ লজ্জায় নিচু হয়ে গেল। ফোনের পর্দায় স্পষ্ট জলজল করছে তার আর এক ছেলের অন্তরঙ্গ মুহূর্ত। কাল লীনা আমাদের এই ছবি না দেখালে জানতেও পারতাম না এতদিন আমি এক দুশ্চরিত্রাকে নিজের আঁচলে রেখে বড় করছিলাম। আদ্রিতা শান্ত দৃষ্টিতে তাকালো লীনার দিকে।
লিনা বাঁকা একটা হাসি দিয়ে ফল খাওয়ায় মন দিল। আদ্রিতা এবার চোখ ঘুরিয়ে নিজের আব্বুকে খুঁজতে লাগলো, আর পেয়েও গেল। তিনি এক কোণায় দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। আদ্রিতা তার মায়ের সামনে থেকে সরে তার আব্বুর সামনে দাঁড়াতেই নাহিদ খান চোখ তুললেন। আব্বু, আমি জানি হয়তো তুমিও আমাকে বাকিদের মতোই ভাবছো, কিন্তু বিশ্বাস করো আব্বু, তোমার প্রিন্সেস কখনোই তোমার সম্মানহানি করবে না। তোমার চোখ নিচু হবে এমন কাজ করার আগেই আমার মৃত্যু কামনা করি আব্বু। এই ঘরে উপস্থিত সবাই আমার ব্যাপারে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না আব্বু, কিন্তু তোমার চোখে ঘৃণা আমার সহ্য ক্ষমতার বাহিরে। লীনা মিথ্যে বলবে না। আদ্রিতা অবাক চোখে তাকালো নিজের বাবা মা আর পরিবারের দিকে। মুহূর্তের মধ্যে যেন চীনা পরিবারটাও অচেনা ঠেকলো। যেখানে নিজের বাবা মায়ের বিশ্বাস এত আবছা, সেখানে অন্য কারো বিশ্বাস আদেও কিছু যায় আসে না। সে জানতো তার বাবা তার ফুপু আর তার মেয়েকে একটু বেশি ভালোবাসে, কিন্তু নিজের মেয়ের ওপরে তিনি অন্য কাউকে রাখবেন কখনোই ভাবিনি। আদ্রিতা আর কিছু না বলেই বেরিয়ে যেতে গেলে আদ্রিতার হাত ধরে ফেলে আদ্রির বড় আম্মু। কই যাচ্ছিস? না, আর কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি করি। আমার ছোট মা কখনোই এমন কাজ করবে না। হিমানি আদ্রির ওপর হাত ধরে বলল, হ্যাঁ আমিও জানি আমার আপু কখনোই এমন কিছু করবে না। আদ্রি কিছু বলার আগেই তার মাথায় কারো স্পর্শ পেল। মাথা তুলে দেখলো তার বড় আপু। আমার মা কেমন তা আমরা জানি, তুই কোথাও যাবি না, এই বাড়ি তোর। আমি এই বাড়িতে থাকতে পারবো না বড় আব্বু। যেখানে আমার বাবা আমাকে বিশ্বাস করে না, যেখানে তার চোখে ঘৃণা স্পষ্ট, সেখানে আমি কিভাবে থাকি বলো? কই যাবি তুই? জানি না বড় আব্বু, কিন্তু এখান থেকে এত দূরে যাব যত দূরে গেলে আমার এই মুখ বাবা মায়ের দেখতে না হয় কোনোদিন। কেউ কিছু বলার আগেই আদ্রি বলে ওঠে, তোমাদের আমার কসম লাগে, না আমার পিছনে কেউ আসবা, না আমাকে আটকাবা, আর না তো কেউ খোঁজার চেষ্টা করবা। কাউকে আর কিছু বলতে না দিয়েই বেরিয়ে পড়লো। রাস্তায় পা রাখতেই আকাশ ভেঙে গড়াতে লাগলো ঝুম বৃষ্টি। অবহেলার বৃষ্টিতে ঝাপসা চোখে হাঁটতে শুরু করলো অজানা পথে। সে জানে না এখান থেকে কই যাবে, কোথায় যাবে। রাতে খালি পেটে ঘুমের ওষুধ, সকালে এত সবের পেশার আদ্রিতার দ্বারা বহন করা সম্ভব হলো না। চোখ দুইটা বুজে আসার আগেই চোখের সামনে পড়লো সাদা গাড়ি, তার দিকে ধেয়ে আসছে। আদ্রিতা নিজের মৃত্যু নিকটে ভেবেই চোখ জোড়া বুঝিয়ে নিল। চোখ মেলে তাকাতেই দৃষ্টি পড়লো আমার অচেনা এক রুমের দিকে। মাথা যন্ত্রণায় চোখ মেলে তাকাতেও যেন জান বেরিয়ে আসতে লাগলো। অনেক কষ্টে চোখ মেলে তাকাতেই বুঝলাম এটা হসপিটাল। পাশে একজন নার্স স্যালাইন দিয়ে যাওয়ায় নতুন করে লাগিয়ে দিচ্ছে। আমি অনেক কষ্টে বলে উঠলাম, নার্স এক গ্লাস পানি হবে? আদ্রিতার আওয়াজ পেতেই নার্স স্যালাইন লাগিয়ে তাকে পানি পান করিয়ে দিল। এখন কেমন লাগছে আপনার? এখন আগের থেকে কিছুটা বেটার ফিল করছি। আমি সিনিয়র ডাক্তারকে ডাকছি, আপনি রেস্ট করুন। নার্স চলে যেতে গেলেই পেছন থেকে ডেকে উঠলো আদ্রিতা, আমাকে এখানে কারা নিয়ে এসেছেন? আমাদের হসপিটালের একজন সিনিয়র ডক্টর আপনাকে 7 দিন আগে নিয়ে এসেছিলেন। তিনি এখানে মাসে একবার করে আসেন। কথাটা বলে নার্স চলে গেলেন সেখান থেকে। আদ্রিতা অবাক হয়ে পড়ে রইল বিছানায়। 7টা দিন পার হয়ে গেছে। সে কল্পনাও করতে পারছে না, চোখ বেয়ে না চাইতেও অশ্রুকণা বেরিয়ে এলো। চোখের সামনে ভেসে উঠলো তার মায়ের বলা কথাগুলো। আবিরের আচরণ, লিনার বিশ্বাসঘাতকতা তাকে যতটা আঘাত দেয়নি তার চেয়ে দ্বিগুণ আঘাত তার বাবা মা দিয়েছে তাকে। সিলিং এর দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো, কেন এমন করলে আল্লাহ আমার সাথে? আমি তো কখনো কারো ক্ষতি চাইনি, তুমি তো জানো। আমি কিভাবে আমার আম্মু আব্বুর সম্মানহানি করতে পারি? আম্মু একবারও বিশ্বাস করলো না আমাকে নাই বা বিশ্বাস করলো, কিন্তু নিজের দেওয়া শিক্ষাকে বিশ্বাস করলে খুব কি ক্ষতি হয়ে যেত? হঠাৎ দরজা খোলার আওয়াজে কান্নারত ঝাপসা চোখ নিয়েই তাকালো। সামনে তাকানো ব্যক্তিটিকে দেখে অবাক হলো, কারণ সামনে দাঁড়ানো মানুষটি আর কেউ না, তার নানা যান। 20 বছরের যুবতী যেন মুহূর্তেই বাচ্চা হয়ে গেল। এতক্ষণ নিঃশব্দে কান্না করা মেয়েটি এবার ফুপিয়ে উঠল। সাথে সাথে শামসুর রহমান দৌড়ে এলেন নাতনির কাছে। আদুরে হাতে জড়িয়ে ধরলেন নিজের কলিজার টুকরোটাকে। তার আরো নাতি নাতনি আছেন, কিন্তু তিনি এক বিশেষ কারণেই তার এই ছোট নাতনিটাকে বাকিদের তুলনায় বেশি ভালোবাসেন। কি হয়েছে আমার বুনিটার? দেখি কান্না করে না, চোখ খোলো দেখি। নানা জানকে বলো কি হয়েছে। নানা জান ওরা আমাকে খুব কষ্ট দিয়েছে, আমার খুব কষ্ট হচ্ছে নানা জান, আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও নানা জান।
তুমি না ডাক্তার, তোমার কাছে না এতগুলো ডিগ্রি আর ওষুধ, আমার অসুখের চিকিৎসা করে দাও নানা জান। শামসুর রহমান নাতনির এমন কান্নায় হতবুদ্ধ হয়ে পড়লেন। তিনি তো খান বাসায় ছুটেছিলেন নাতনির বিয়ের কথা শুনে। মাঝ রাস্তায় আদ্রিতাকে এইভাবে পেয়ে দিক বেদিক শূন্য হয়ে ছুটে এসেছিলেন হসপিটাল। নিজের মেয়েকে ফোন দিয়ে জানিয়েছিলেন, কিন্তু অপর পাশ থেকে কোনো প্রকার জবাব আসেনি। আর আদুরের নাতনিকে এই অবস্থায় হসপিটালে ফেলে যাওয়াও তার পক্ষে সম্ভব ছিল না। অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও যখন আদ্রিতার কান্না থামানোর নামগন্ধ না দেখে, তিনি না পেরে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিলেন। অতিরিক্ত চিন্তা, কান্না আর গাড়ির আঘাতে আদ্রিতার মাথায় এমনিতেই গাঢ় আঘাত সৃষ্টি হয়েছে। এত কান্না তার শরীরের জন্য মোটেও ঠিক না। শামসুর রহমান নাতনিকে ঠিকভাবে শুইয়ে দিয়েই বেরিয়ে পড়লেন খানবাড়ির উদ্দেশ্যে। এইসবের কারণ তিনি জানতে চান। পরে আবার কি মনে করে নাতনির পাশে বসেই কাউকে কল দিল। কিছুক্ষণ কথা বলে যেন হালকা হলেন তিনি, তবুও নিজের মেয়ের প্রতি রাগের রেশ কমল না। সন্ধ্যার দিকে আদ্রিতার জ্ঞান ফিরল। শামসুর রহমান তাকে উঠতে দেখেই ধরে ফেললেন, যত্ন সহকারে বসিয়ে দিলেন। বুনি, কষ্ট করে তৈরি হয়ে নাও, নার্স তোমাকে সাহায্য করবে। কই যাব নানা জান? ঢাকা ফিরে যাব আমরা, সেখানে হসপিটালে তোমার বাকি চিকিৎসা পূরণ হবে। শহর ছেড়ে যাওয়ার কথা শুনেই আঁতকে উঠল আদ্রিতা। এই রাজশাহী শহরটা যে তার জান, এর আনাচে কানাচে কত স্মৃতি তার এখানে, তার পরিবার। এই পরিবার ছেড়ে কিভাবে যাবে সে? কিন্তু পরের মুহূর্তে নিজের মনকে শক্ত করলো, তাকে যে এখান থেকে যেতেই হবে। আদ্রিতা আর কিছু না বলে নার্সের সাহায্যে উঠে যেয়ে তৈরি হয়ে নিল। একটা কথাও বলল না, কিন্তু গাড়ি খান বাড়ির সামনে থামতেই অবাক হলো। নানা জান, আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমি যাব না, এখান থেকে আমাকে নিয়ে চলো। হঠাৎ আদ্রিতার এমন হাইপার হয়ে যাওয়ায় শামসুর রহমান যত্ন সহকারে আদ্রিতাকে বুকের সাথে চেপে ধরলো। তোমার প্রয়োজনীয় কাগজপত্র নিয়েই আমরা বেরিয়ে পড়বো। সোনা আমার, তুমি চিন্তা করো না, নানা জান আছে না, কেউ কিছু বলতে পারবে না, চলো। আদ্রিতা তবুও মানতে নারাজ। অনেক কষ্টে শামসুর রহমান তাকে নিয়ে নামলেন, আর নামতেই হতবাক হয়ে গেলেন। কথা বলার ভাষায় হারিয়ে ফেললেন। যে বাড়ির মেয়ে এক সপ্তাহ ধরে বাড়ি আসেনি, সে বাড়ি আজ নতুন বউয়ের মতো সেজে আছে। নানা রকম ঝাড়বাতি, ফুল দিয়ে, গান বাজনার সুরে যেন চারপাশ মুখরিত। ভিতরে প্রবেশ করতেই আদ্রিতা আরো জোরে খামচে ধরলো তার নানা জানের কোট। ভিতরে ঢুকতেই চোখে পড়ল হল রুমের এক সাইডে স্টেজে বসে থাকা আবিরের দিকে। সোনালী পাঞ্জাবিতে থাকা সুদর্শন যুবককে দেখে পুনরায় আদ্রিতার চোখ জোড়া থমকে গেল। ভারী হয়ে আসলো আঁখি পড়লো, বাতাসও বিষাক্ত ঠেকলো। আবিরের হাতের মাঝেই লীনার হাত স্পষ্ট। হঠাৎ লীনার চোখে পড়লো আদ্রিতার ওপরে, সাথে সাথেই চিল্লিয়ে উঠলো সে। সাথে সাথে গান বন্ধ হয়ে গেল। সবার চোখ পড়লো আদ্রিতার ওপরে। এই মেয়ে, তুই আবার এসেছিস কেন? সেদিন না খুব ঢং করে বেরিয়ে পড়লি, এক সপ্তাহ যেতে না যেতেই ফিরে এলি। ছ্যাঁচড়া মেয়ে, নাকি তোর কোনো আশিক তোকে জায়গা দেয়নি? দিবেও বা কি করে? তোর মতো গাইয়া মেয়েকে ইউজ করা ছাড়া আর কি বা করবে? না আছে স্টাইল আর না আছে অন্য কিছু। চেহারাও রংটাও তো শ্যামলা। সে ছিল আমার আবিরকে বিয়ে করতে, যত সব ছ্যাঁচড়া। লীনার কথায় চোখ জোড়া আপনা আপনি নেমে গেল নিচে। আসলে রূপ বলতে তার কাছে কিছুই নেই। উজ্জ্বল শ্যামা মেয়ে সে, যেখানে লীনা দুধে আলতা। আজকাল তার আধুনিক মেয়ে, চলাফেরা, স্টাইল, কথাবার্তা, সব দিক দিয়ে যে কোনো ছেলে তার প্রেমে পড়বে নিঃশব্দে। শামসুর রহমান বাকশক্তি যেন হারিয়ে ফেললেন। এইসবের মানে কি? এই মেয়ে, তোমার সাহস? শামসুর রহমানের কথার মাঝেই মিসেস খান এগিয়ে এলেন। তুমি ওকে এখানে কেন নিয়ে এসেছো বাবা? আর তুই বেরিয়ে যা এই বাসা থেকে। সাথে সাথেই শামসুর রহমান মেয়ের গালে থাপ্পড় বসিয়ে দিলেন। পরিবেশটা আগের থেকে আরো নীরব হয়ে গেল। সবার মাথা নিচু। আমার নাতনি আমার সাথেই যাবে, থাকবে না তোমাদের মতো মানুষের সাথে। যাও বনি, তোমার কাগজপত্র নিয়ে আসো দ্রুত। আদ্রিতার পা যেন অসাড় হয়ে আসছে। চোখের পানিগুলো যেন ফুরানোর নামই নিচ্ছে না। আশেপাশে চোখ খালি খুঁজে চলেছে তার আব্বুকে। আদ্রি কোনোরকম পা বাড়িয়ে রুমে ঢুকতেই অবাক হয়ে গেল। তার আব্বু তার ঘরে তার ছবির ফ্রেম নিয়ে চোখ বন্ধ করে বসে আছে। আদ্রিতা কাঁপা কাঁপা গলায় ডাক দিল, আব্বু। মেয়ের ডাক কানে আসলেও চোখ মেলে তাকালেন না তিনি। অন্ধকার ঘরে আদ্রিতা টের পেল না তার আব্বুর চোখের কোণার পানি। আব্বু, তুমি তাকাও না আমার দিকে। তুমিও কি বাকিদের মতো ঘৃণা করো আমাকে আব্বু?
আব্বু, তোমার প্রিন্সেসের খুব কষ্ট হচ্ছে আব্বু, একবার তাকাও। আদ্রিতা নাহিদ খানের হাত ধরে অনেকক্ষণ ঝাঁকানোর পরেও যখন তার জবাব এলো না, তখন ছোট্ট মনটাই অভিমানের পাহাড় জমে উঠল। সবকিছু সুটকেসে ভরে বেরিয়ে আসার সময় তার আব্বুর কপালে চুমু খেয়ে বেরিয়ে এলো। এই কাজটা সবসময় নাহিদ খান করতেন। যখনই বিজনেসের কাজে কোথাও যেতেন, তখনই মেয়ের কপালে ভালোবাসার পরশ দিয়ে বেরিয়ে পড়তেন। আদ্রিতাকে বের হতে দেখেই লীনা বলে উঠল, কি খুব খারাপ লাগছে না? এটা তো কেবল শুরু। শখ জেগেছিল না আবিরকে সত্যি জানানোর? নে দেখ, এবার সব কেড়ে নিয়েছি তোর থেকে। তোর পরিবার, তোর আবির, তোর সম্মান, এমনকি শহর থেকেও তোকে বেরিয়ে যেতে হবে। আদ্রিতা হাসলো। লীনাকে কিছু না বলেই বেরিয়ে গেল। যেখানে তার বাবা মা তাকে বিশ্বাস করছে না, সেখানে অন্য কারোর সাথে কি নিয়েই বা লড়বে সে? গল্প তোমাতেই বসবাস, কলমে নওশীন আদ্রিতা। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন গল্প দিতে পারিনি, অনেক অসুবিধার মধ্যে ছিলাম, এখন অনেকটাই কাটিয়ে উঠেছি। আশা করছি এবার থেকে আবার প্রতিদিন গল্প দিতে পারবো। আমরা আবার একটি নতুন গল্প নিয়ে এসেছি। গল্পটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু গল্পের পরবর্তী অংশ আগামীকাল শেয়ার করা হবে। আর সম্পূর্ণ গল্পটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।